গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে জিএস প্র্যাকটিস ক্লাস এবং ক্লাস নাম্বার হচ্ছে 8। তো জিকে ডোজ থেকে এই তোমাদের অষ্টম ক্লাস। তো আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেটাকে তোমরা ফোকাস করো এবং আমাদের যে ক্লাস রুটিন মার্চ মাসে এটা রয়েছে টোটাল ফ্রি ক্লাস। কখন কোন ক্লাস হয় এখানে কিন্তু দেওয়া রয়েছে। আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল 8:30 থেকে দ্য ওয়ে অফ সলিউশন এবং আমাদের প্রত্যেক ক্লাস তার নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাচ্ছ টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন। ওকে, তো আমরা আজকের আলোচনা শুরু করব। তার আগে সেশনে যারা কানেক্ট হয়ে গেছো অবশ্যই লাইক করো, শেয়ার করো। তো বিজ্ঞপ্তি তো বেশ কয়েকটা বেরিয়েছে, ভ্যাকান্সিও বেশ ভালোই কিন্তু প্রকাশিত হয়েছে। এবার একটা জিনিস মাথায় রাখবে, তুমি কিভাবে চাকরি পাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কে কি করলো বা করলো না, ঠিক আছে, তোমার কটা সিট দরকার, একটা সিট, সেটা অনুযায়ী তুমি লেগে থাকো। যে যে কটা ভ্যাকান্সি থাক তার মধ্যে তোমার একটা সিট দরকার, এটা আগে মাথায় তোমাকে ঢোকাতে হবে। দেন তুমি পড়াশুনো শুরু করো। ওকে, এবং আমরা এই যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি এখানে তোমাদের কিন্তু একটা মূল্যায়ন হয়ে যাবে। পরীক্ষায় প্রশ্ন কিন্তু কঠিন হয় না খুব একটা। আমরা যদি ডব্লিউবি ব্যাকগ্রাউন্ড দেখি, স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে বিগত যে কোশ্চেনগুলো সেখানে সহজ কঠিন মিলিয়ে থাকবে। তো তোমাকে যদি এরকম প্রশ্ন দেওয়া হয় জার্মানির রাজধানী কোনটি, এগুলো কিন্তু সহজ প্রশ্ন। এটাকে যদি কেউ কঠিন বলো তার মানে তোমার একটু পড়ে নিতে হবে যে দেশ এবং রাজধানী এইগুলো। তো জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন। অপশন বি কারেক্ট আছে। প্রত্যেকে যারা বি অ্যান্সার করেছো সঠিক হয়ে গেছে। এবার বলো যে এথেন্স কোন দেশের রাজধানী? এথেন্স, এথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী, গ্রিস। আচ্ছা, প্যারিস এটি কার রাজধানী? প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী, ফ্রান্স। আমরা জানি যে এই বছর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক 2024। কায়রো এটি কোন দেশের রাজধানী? মিশর। মিশর এই দেশটাকে নীল নদের দান বলা হয়, তাই তো। তো আমাদের প্রতিবেশী যে সমস্ত দেশগুলো রয়েছে সেগুলোর রাজধানী তো মনে রাখতে হবে। পাশাপাশি তোমরা বিভিন্ন দেশের মুদ্রা এগুলো কিন্তু মনে রাখবে, সহজ জিনিস, এগুলো পরীক্ষায় আসে। নুলট্রাম কোন দেশের মুদ্রার নাম? কি হবে বলো, সঠিক উত্তর কি হবে? নুলট্রাম কোন দেশের মুদ্রার নাম? নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। আচ্ছা, ভুটানের মুদ্রা হয়ে যাবে এটা। নেপালের মুদ্রা কি হবে? নেপালি রুপি বা নেপালি টাকা আর কি। বাংলাদেশ টাকা, মায়ানমার কিয়াত। তো নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। ভুটান কি হবে? থিম্পু। বাংলাদেশ ঢাকা। মায়ানমার কি হবে? মায়ানমারের রাজধানী কিন্তু রেঙ্গুন নেই, ওটা একটু পাল্টে গেছে, নেপিয়া দাও নামটা এরকম। আচ্ছা বলো, পোলিও কি বাহিত রোগ? পোলিও একটি রোগ আমরা জানি, যেটা শিশুদের ক্ষেত্রে প্রথমে টিকাকরণ করার ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি যে 5 বছর পর্যন্ত এই যে পোলিও টিকা দেওয়া হয়। তো এই পোলিও এটা হচ্ছে ভাইরাস ঘটিত একটা রোগ। পোলিও রোগের ভাইরাস নাম কি বলতো? এই যে ভাইরাস ঘটিত রোগ আমরা বললাম, এই ভাইরাসের নাম কি? এবং এই যে টিকা আবিষ্কার করেছিলেন কে বলো? টিকা কে আবিষ্কার করেছিলেন? পোলিও রোগের টিকা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জোনাস সল্ক। পোলিও মাইলাইটিস, তাই তো, পোলিও ভাইরাস। তো এই টিকা আবিষ্কারক হচ্ছে জোনাস সল্ক। টিকাকরণের জনক কাকে বলে বলতে পারবে? এই যে টিকাকরণের সিস্টেম, টিকাকরণের জনক বলা হয় এডওয়ার্ড জেনার। টিকাকরণের জনক বলা হয় এডওয়ার্ড জেনারকে। এডওয়ার্ড জেনার তিনি কোন রোগের টিকা আবিষ্কার করেন? বসন্ত রোগ, গুটি বসন্ত, স্মল পক্স। গুটি বসন্তের
টিকা আবিষ্কার করেছিলেন? পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়েছে? বলো। গরুমারা অভয়ারণ্য, বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য, সুন্দরবন, জলদাপাড়া। পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি 15 অ্যাপ্রক্সিমেট 15-র বেশি বা 15টি মতোই আছে অভয়ারণ্য। তো সেই অভয়ারণ্যের মধ্যে আবার কিন্তু কিছু ন্যাশনাল পার্কও ঢুকে আছে। প্রথমে কোনো জিনিস অভয়ারণ্য, তারপর ন্যাশনাল পার্কের মর্যাদা পায় অনেক সময়। তো আমরা জানি যে সুন্দরবন 1984 ন্যাশনাল পার্কের মর্যাদা পায়। তার আগে 1977 সালে অভয়ারণ্যের মর্যাদা পায়। তো এরকম ব্যাপার কিন্তু আছে। যাই হোক, তো এই পশ্চিমবঙ্গের অভয়ারণ্যের নাম হচ্ছে জলদাপাড়া, যেখানে আমরা দেখব যে গন্ডার সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি সুন্দরবন, যেটা বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য, একটা টাইগার রিজার্ভ রয়েছে। যা বলতে পারবে যে জলদাপাড়া অভয়ারণ্য এটি কোন জেলায় পড়ছে? জেলা কোনটি? জেলার নাম কি? জলদাপাড়া থেকে অনেকে ভাববে জলপাইগুড়ি, কিন্তু নয়। ঠিক আছে, বর্তমান এটা জলপাইগুড়িতেই ছিল ধরো, এখন যেহেতু আলিপুরদুয়ার ভেঙে গেছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে পড়ছে। গরুমারা অভয়ারণ্যটা এটা কিন্তু জলপাইগুড়িতে পড়ছে। আচ্ছা বলো, কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? খুব সহজ প্রশ্ন, এবং এই সহজ প্রশ্ন দেখবে অনেকে ভুল করছে। বিধবা বিবাহ আইন, এটা থেকে WBCS প্রিলিমসে কোশ্চেন এসছে, একবার নয় অনেকবার এসছে, বা অন্যান্য পরীক্ষায় কিন্তু এসছে। তো এই যে বিধবা বিবাহ আইন, এটি পাশ হয়েছিল 1856 সালে। তখন গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর সময় এই আইনটা পাশ হয়েছিল। এবং আমরা জানি যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার উদ্যোগে এই আইনটা পাশ হয়। কার উদ্যোগে? আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে। বিদ্যাসাগর এর উদ্যোগে। দেখো, প্রক্রিয়াটা বা প্রসেসটা শুরু হয়েছিল বেশ অনেক আগেই। এই যে বিধবা বিবাহ আইন পাস, এটা তো একদিনে হয়ে যায়নি যে আজকে বললাম কাল হয়ে গেল। এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, বা এর যে কাজগুলো তৎকালীন তোমার গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সময় প্রক্রিয়াটা হয়, চলতে থাকে। বিভিন্ন সই স্বাক্ষর নেওয়ার ব্যাপার ছিল। জনমত কোন দিকে? দেখা যায় জনমত বা সেই সময় যে দেশাচার চলছিল, সেটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিপক্ষেই ছিল আর কি। বেশিরভাগ মানুষ বিধবা বিবাহ আইন পাশের বিরুদ্ধে ছিল। তারপরেও যারা শিক্ষিত সম্প্রদায় ছিল, বিদ্যাসাগর থেকে শুরু করে আরো অনেক, তারা কিন্তু বিদ্যাসাগরের পক্ষেই ছিল। ঠিক আছে, যার ফলস্বরূপ এই বিধবা বিবাহ আইনটি পাশ হয়েছিল। এবং এই প্রশ্নটা যদি অন্যভাবে আসে, যে এই যে টোটাল প্রসেসিংটা হয়েছিল লর্ড ডালহৌসির সময়, কিন্তু যখন আইনটা পাশ হয় তখন কে ছিল? লর্ড ক্যানিং ছিল। এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। ওকে, ব্যাস, এটা একটা ক্লিয়ার হলো। এবার 1829 সালটা, এটাও ইম্পর্টেন্ট। এখানে আমরা জানি যে সতীদাহ প্রথা রদ আইন পাশ হয়। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় সতীদাহ প্রথা রদ আইন পাশ হয়। এবং এটা কার উদ্যোগে ছিল? এটা পাশ হয়েছিল রাজা রামমোহন রায়ের উদ্যোগে। এই জায়গাগুলো কিন্তু কনফিউজ হয়ে যায় অনেকের, 1829-এও করে ফেলে। কারণ কি? একই রকম বিষয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কামেট পর্বত এটি কোন রাজ্যে অবস্থিত? কামেট পর্বতমালা বা পর্বত এটি কোন রাজ্যে পড়ছে? উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট নাকি জম্মু কাশ্মীর?
সকলে অ্যান্সার করো, সকলে সেশনটি লাইক করো, শেয়ার করো। সঠিক উত্তর এখানে হয়ে যাবে উত্তরাখণ্ড। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, তোমার কি উত্তর হবে? গর্ডেন অস্টিন বা কেটু? ওকে, এটাও মাথায় রাখবে। আচ্ছা, কোন পাল রাজা বিক্রমশীল উপাধি গ্রহণ করেন? বিক্রমশীল উপাধি গ্রহণ করেন গোপাল, প্রথম মহিপাল, ধর্মপাল নাকি দেবপাল? এখান থেকে প্রশ্ন আসে যে পাল রাজার সময়, পাল রাজা সম্পর্কিত প্রশ্ন যেগুলো আসে, যে পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল, পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে দেবপাল, পাল বংশের সময় এই যে বিক্রমশীল উপাধি কে নিচ্ছিল? ধর্মপাল। তোমাকে এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে, যেটা হচ্ছে বিক্রমশিলা বিহার কে স্থাপন করেছিল? বিক্রমশিলা বিহার কে স্থাপন করে? উত্তর কি হবে? ধর্মপাল। যদি আর একটা প্রশ্ন আসে যে সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেছিল? সোমপুর বিহার, এটাও কিন্তু ধর্মপাল। এই দুটোই হচ্ছে পাল রাজা, ধর্মপাল। ঠিক আছে। রামপালের সভাকবি কে ছিল? সন্ধ্যাকর নন্দী, যিনি রামচরিত রচনা করেছিলেন। পাশাপাশি আরো প্রশ্ন আসে যে তোমার যেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়? দ্বিতীয় মহিপাল, পাল রাজা দ্বিতীয় মহিপালের সঙ্গে দিব্যক বা দিব্য নামক সেই সময় আদিবাসীর মধ্যে সেই যুদ্ধ হয়েছিল। তো এই পাল বংশে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। পাল বংশ এটা কিন্তু আমাদের বাংলা বিহার জুড়ে ছিল। আচ্ছা বলো, অর্থ কমিশন নিযুক্ত করছে রাষ্ট্রপতি গঠিত করছে, হ্যাঁ, রাষ্ট্রপতি গঠিত হয় কয় বছর অন্তর অন্তর? 5 বছর, 4 বছর, 3 বছর নাকি 2 বছর? বলো, সঠিক উত্তর এখানে কি হবে? অর্থ কমিশন এটি গঠিত হয় রাষ্ট্রপতি দ্বারা 5 বছর অন্তর অন্তর। ঠিক আছে। বলো, রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ এর প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম কৃষ্ণ, দন্তিদুর্গ, দ্বিতীয় গোবিন্দ নাকি ধ্রুব? সঠিক উত্তর কি হবে? দন্তিদুর্গ। মনে রাখবে, প্রায় 750 খ্রিস্টাব্দ নাগাদ এটা গঠিত হয়েছিল রাষ্ট্রকূট বংশ। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই বংশের শ্রেষ্ঠ রাজা কে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজার নাম কি? লিখবে অমোঘ বর্ষ 1 বা প্রথম অমোঘ বর্ষ। ঠিক আছে, প্রথম অমোঘ বর্ষ, প্রথম অমোঘ বর্ষ। তিনি ছিলেন শ্রেষ্ঠ রাজা এই রাষ্ট্রকূট বংশের। এবং তোমাকে যদি প্রশ্ন করা হয় যে রাষ্ট্রকূট বংশের শেষ রাজার নাম কি, বলো, রাষ্ট্রকূট বংশের শেষ রাজার নাম কি? চতুর্থ ইন্দ্র বা ইন্দ্র 4। ইন্দ্র 4 বা চতুর্থ ইন্দ্র শেষ রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন, বলো, সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে নাম কি হবে? শনি, ইউরেনাস, বুধ, শুক্র। আমরা জানি বেশিরভাগ গ্রহ, মানে প্রায় সবকটাই একটা বাদে, পশ্চিম থেকে পূর্বে ঘোরে। যেরকম পৃথিবী আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তো এই যে ব্যাপারটা আছে, পূর্ব থেকে পশ্চিম এদিকে ঘুরছে হচ্ছে শুক্র। শুক্র এই যে গ্রহটা, এটাকে আমরা শুকতারা নামেও বলি, তাই তো? শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ। মনে রাখবে যে পৃথিবীর নিকটতম গ্রহ কি?
শুক্র। শুক্র থেকে কি ধরনের প্রশ্ন আসে বলে দিই। পৃথিবীর নিকটতম গ্রহ, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, শুক্র যদি বলা হয় সব থেকে উষ্ণতম গ্রহ কোনটি? উষ্ণতম গ্রহ, বুধ কাছে থাকা সত্ত্বেও শুক্রটা হচ্ছে সব থেকে উষ্ণতম গ্রহ, মানে ডেনসিটির ব্যাপার রয়েছে, যাই হোক উপাদানগত ব্যাপার আছে। ওকে, আমরা জানি যে অনেক বস্তু আছে তাপ ধরে রাখতে পারে না, যেমন কালো বস্তু যে পরিমাণ তাপ ধরবে অন্য বস্তু সেই পরিমাণ তাপ ধরবে না, এরকম ব্যাপার কিন্তু আমরা পাই। তাহলে উপাদানের ব্যাপার রয়েছে। যাই হোক, এটাকে লুসিফার বলা হয়। লুসিফার, লুসিফার বলা হয় শুক্র গ্রহকে। উষ্ণতম গ্রহ পাশাপাশি এটাকে আবার উজ্জ্বলতম গ্রহ বলা হয়। উজ্জ্বলতম গ্রহ, এটাকে শুকতারা বলা হয়। তো এই ধরনের কোশ্চেন শুক্র থেকে কিন্তু আসে। এই শুক্র সম্পর্কে আমরা কথা বলি। শুক্রর কিন্তু কোনো রকম উপগ্রহ নেই। উপগ্রহ আছে? উপগ্রহ কিন্তু নেই। বলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে দেওয়ানি লাভ করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে দেওয়ানি লাভ করে? দেওয়ানি লাভ করে যদি বলা হয় কত সালে, কত সালে এই যে দেওয়ানিটা লাভ করে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষা আছে। তাহলে দেওয়ানি লাভ করেছিল দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম কোন সম্রাট? বাংলার ছিল না মুঘল সম্রাট? মুঘল সম্রাট, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 সালে দেওয়ানি লাভ করেছিল। কোন কোন জায়গার? বাংলা, বিহার এবং উড়িষ্যার। বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল। মানে দেওয়ানি অর্থাৎ ব্যবসা বাণিজ্যের একটা ছাড়পত্র, কিছু টাকার বিনিময়ে অবাধে ব্যবসা করতে পারবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেটা 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। বলো, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা নির্মিত? তো বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয় টাংস্টেন ধাতু দিয়ে। যেটা কি হয়, আমরা জানি যে তড়িৎ প্রবাহে তাপীয় ফল আছে, পাশাপাশি তড়িৎ থেকে আলো তৈরি হয়। এই টাংস্টেনের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, টাংস্টেনের মধ্যে এটা কি হয়, উজ্জ্বল হয়, যার ফলে এটা ফিলামেন্টে আমরা ব্যবহার করি এবং যার ফলে আলো তৈরি হচ্ছে। তো এই যে টাংস্টেন একটা ধাতু, এটা কি একটা ধাতু, এর সংকেত কি বলতে পারবে? সংকেত বা কেমিক্যাল ফর্মুলা যেটা আমরা বলি, সংকেত হচ্ছে ডব্লিউ। ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। এর পারমাণবিকতা হচ্ছে 74। 74 হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিকতা। ওকে, তো এটা ব্যবহার করা হয় বিদ্যুতের ফিলামেন্টে বা বাল্বের ফিলামেন্টে ব্যবহার করা হয়। বলো, ইউরিয়া কোথায় সংশোধিত হয়? মানবদেহে ইউরিয়া কোথা থেকে সংশ্লেষিত হয় বা সংশোধিত হয়, এইভাবে প্রশ্নটা আসে। ইউরিয়া উৎপন্ন হয় এটা যকৃতে, ঠিক আছে, যকৃত মনে রাখবে। মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি? মালয়েশিয়া একটা দেশ, এর পার্লামেন্টের নাম কি?
বিভিন্ন দেশের পার্লামেন্ট থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, সেগুলো মনে রাখতে হবে। মালয়েশিয়া এশিয়ার একটা দেশ, তো মালয়েশিয়ার তোমার পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস। যেমন ভারতের পার্লামেন্ট সেটাকে সংসদ বলা হয়। ডায়েট এটা কোন দেশের পার্লামেন্টের নাম? জাপানের পার্লামেন্টের নাম। এটাও খুব ইম্পর্টেন্ট, জাপানের পার্লামেন্টের নাম, পার্লামেন্টের নাম, ঠিক আছে। আচ্ছা, ডুমা, ডুমা এটা হচ্ছে রাশিয়ার পার্লামেন্টের নাম, রাশিয়ান পার্লামেন্ট, পার্লামেন্ট। পরবর্তী প্রশ্ন, বল ইনটু সময় এটা হলো কি? বল ইনটু সময় এটা কোন রাশি বোঝাচ্ছে? ঘাত, ত্বরণ, কার্য নাকি শক্তি? বলো সঠিক উত্তর কি হতে পারে? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে ঘাত। ঘাত অর্থাৎ এটা মানে হচ্ছে বলের ঘাত বোঝায়। অর্থাৎ কোনো বল যদি কিছু সময় ধরে কোনো বস্তুর উপর কাজ করে, তাহলে বল ইনটু সময় সেটাকে বলা হচ্ছে ঘাত। আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এই কনসেপ্টটা পাচ্ছি, ঘাতের সংজ্ঞাটা পাচ্ছি। বলকে যদি সময় দিয়ে গুণ করি, যেটা পাবো যে রাশিটা, সেটা হচ্ছে ঘাত বা বলের ঘাত। ওকে, এই কথাটা মনে রাখবে। আচ্ছা, ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ। কোনো বস্তু গতিশীল আছে, তার একটা বেগ আছে, বেগকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, সেটাকে বলি ত্বরণ। কার্য মানে হচ্ছে বল প্রয়োগ করছো এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ, এটা মানেই হচ্ছে কার্য। কার্য এবং শক্তি ব্যাপারটা প্রায় একই রকম, ঠিক আছে। এখানে আমরা যদি বলি শক্তি, শক্তিটা মানে হচ্ছে কার্য করার সামর্থ্য। কোনো বস্তুর কার্য করার ক্ষমতা বা কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। শক্তির মান কার্যের মান একই হয়, ভ্যালুটা একই হয়, একক একই হয়, ঠিক আছে। বিষয়টা মাথায় রাখবে। বলো, দ্রবণের মধ্যে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে এবং যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থার নির্দেশ করে তাকে কি বলে? একটা দ্রবণ গঠিত হবে কি কি দিয়ে? একটা দ্রবণ তৈরি হয় দ্রাবক প্লাস দ্রাবক, দুটো জিনিস দিয়ে। একটা সলিউশন গঠিত হবে দ্রাব এবং দ্রাবক দিয়ে। অর্থাৎ তোমাকে যদি আমরা বলি যে শরবত, দ্রাবটা বলা হবে চিনি আর এটা হবে জল, ঠিক আছে, এটা হবে জল। তাহলে এই জায়গাটা মাথায় রাখবে, যেটা বেশি থাকবে তার ভৌত অবস্থা বেশি কি রয়েছে? জল, এটাই হচ্ছে দ্রাবক। যেটা বেশি থাকছে মানে যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থা নির্দেশ করছে। ওকে, তাহলে একটা এক্সাম্পলের সঙ্গে তোমরা ব্যাপারটা মিলিয়ে রাখতে পারো। নিচের যুগ্মগুলির মধ্যে কোনটি আইসো ইলেকট্রনিক? এই ধরনের কোশ্চেন কিন্তু এখন আসছে। প্রশ্নটা তোমরা দেখে রাখলে তাহলে আর পরীক্ষার হলে চিন্তার কিছু নেই, খুবই সহজ প্রশ্ন। জাস্ট কিছু কিছু জায়গা একটু মনে রাখতে হবে। যেমন কোনো পদার্থের পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যাটা একটু মাথায় রাখতে হবে, 1 থেকে 20 অন্তত মনে রাখতে হবে। যেমন হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান।
ইলেকট্রন, আমরা প্রোটন সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা একই কিন্তু হয়। একটা পরমাণু যদি নাইট্রোজেনে 7টা প্রোটন থাকে, ইলেকট্রন কটা? 7টা থাকে। তো ওইভাবে আমরা বার করতে পারবো। আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে এখানে তোমাকে খুঁজে বার করতে হবে কার্বন ডাই অক্সাইড CO2, CO2 তে কটা ইলেকট্রন রয়েছে? দেখো সি মানে হচ্ছে কার্বন, এতে 6টা আছে। অক্সিজেন 8টা, 8 ইন্টু 2 মানে 6 প্লাস 14 তাই 16 মানে 22টি ইলেকট্রন রয়েছে। আচ্ছা ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17টি। তাহলে এই দুটো সমান হচ্ছে না, আইসোইলেকট্রিক হবে না। NO, N হচ্ছে কত? নাইট্রোজেন 7, অক্সিজেন 8, 8 আর 7 15, আর এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে 22। তাহলে এটাও হচ্ছে না, কার্বন ডাই অক্সাইড 22 আর সি হচ্ছে 6, N হচ্ছে 7 13, এটাও হচ্ছে না। তাহলে নাইট্রোজেন এটা কত? নাইট্রোজেন মানে 7 ইন্টু 2, দেখো N2 মানে 7 ইন্টু 2 মানে হচ্ছে 14, আর CO কার্বন এটা 6, এটা 8, 6 প্লাস 8 14। তাহলে ক্যালকুলেশনটা কিন্তু শুধু একটু মনে রাখতে হবে যে কোনটার ইলেকট্রন বা পরমাণু ক্রমাঙ্ক কটি। ঠিক আছে, ওকে। আচ্ছা পরবর্তী কোশ্চেন, অপসারী লেন্স হলো কোনটি? অপসারী লেন্স বলতে আমরা কি বুঝি? প্রত্যেকে আনসার করো, সঠিক উত্তর কি হবে? অপসারী মানে হচ্ছে কোনো বিন্দু থেকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে চারিদিকে, ঠিক আছে, এটাকে আমরা অপসারী আলোক রশ্মিগুচ্ছ বলি। তো অপসারী লেন্স মানে কাজটা এরকমই হবে, মানে অবতল লেন্স যে কাজটা করছে। উত্তল লেন্সের কাজ হচ্ছে অভিসারী, উত্তল লেন্সটাকে আমরা অভিসারী লেন্স বলতে পারবো, অভিসারী। আর এটা হচ্ছে অপসারী। বলো ওয়াটার ইকুইভ্যালেন্ট রাশিটির একক কি? ওয়াটার ইকুইভ্যালেন্ট রাশিটির একক কি? সঠিক উত্তর কি হবে? ওয়াটার ইকুইভ্যালেন্ট রাশিটির একক হচ্ছে গ্রাম। ওয়াটার ইকুইভ্যালেন্ট বাংলায় হচ্ছে জলসম। জলসম, জলসম মানে কি? জলসম মানে হচ্ছে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগছে, ওই পরিমাণ তাপ যত গ্রাম জলের ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে হচ্ছে তাকে ওই পদার্থের জলসম বলা হবে, মানে একটা জলের ভরের সমান। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে গ্রাম, এটা গেল সিজিএস পদ্ধতি। তোমাকে যদি বলা হয় এসআই পদ্ধতিতে একক কি হবে? আরে ভরের একক কেজি বা কিলোগ্রাম, ঠিক আছে। নিচের কোনগুলির একক সমান নয়? ভরবেগ ও বল, ত্বরণ মহাকর্ষীয় ত্বরণ, গতি বেগ, দূরত্ব সরণ। দেখো দূরত্বের একক কি? কিলোমিটার বা সেন্টিমিটার মিটার যাই হোক হবে। সরণের এককটাও একই, মিটার সেন্টিমিটার। গতিবেগ গতি মানে স্পিড, বেগ মানে ভেলোসিটি। রাশিটা সমান মানে এককটা সমান, আর রাশি দুটো আলাদা। গতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, বেগ মানে সরণ বাই সময়। তাহলে একক সমান, ত্বরণ মহাকর্ষীয় ত্বরণে একক সমান হবে। তাহলে এই রাশিটা একক সমান নয়। ভরবেগ একটা জিনিস, ভর ইন্টু বেগ। বল আলাদা জিনিস, ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ কি বলতে চাইছি? ভরবেগ মানে হচ্ছে কোনো বস্তুর ভর এবং সেটা যদি গতিশীল হয় কি পরিমাণ বেগ আছে। আর বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ দিয়ে গুণ করতে হবে, ত্বরণ। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আমাদের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে, এবং এখানে সমস্ত বিষয়ের চ্যাপ্টার ধরে ধরে কিন্তু কভার করানো হচ্ছে। তোমাদের প্রস্তুতি যদি নিতে চাও এই ব্যাচটা নেবে, যেখানে তোমাদের সমস্ত প্যাকেজ একসঙ্গেই পাচ্ছ। চ্যাপ্টার ভিত্তিক আলোচনা, বিষয়ভিত্তিক মক টেস্ট, লাইভ রেকর্ড, সব ক্লাস তোমরা এই একটা ক্লাসেই পাবে। পুরনো তৈলচিত্রে কালো রং পরিষ্কার করা যায় নিম্নের কিসের দ্বারা? পুরনো তৈলচিত্রে কালো রং পরিষ্কার করা হয় হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা, H2O2 সংকেত। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের একক? দেখো তরঙ্গ দৈর্ঘ্যের একক নরমালি আমরা বলি যে অ্যামস্ট্রম। তো এটা একটা দৈর্ঘ্যের একক।
দৈর্ঘ্যে এখানে যদি অ্যাংস্ট্রম না থাকে তোমাকে দৈর্ঘ্যের একক করে আসতে হবে, সেন্টিমিটার মিটার যাই থাকুক থাকুক। ঠিক আছে, এটা মানে বেগ। পাস্কাল হচ্ছে চাপের একক, হার্টজ হচ্ছে কম্পাঙ্কের একক। এগুলো তো হচ্ছে না, তাহলে অ্যাংস্ট্রম যে এককটা আমরা ব্যবহার করি নরমালি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে, সেটা তো আছেই, সেটা মানে একটা দৈর্ঘ্যের একক। তুমি সেন্টিমিটার দিয়ে হতে পারে, না হওয়ার কি আছে। আমরা বলি যে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার। তো ব্যাস, এইভাবে করা যায় ব্যাপারটা। আচ্ছা, পজিট্রন কণা কে আবিষ্কার করে? পজিট্রন কণা, একটা পরমাণুতে 3টি থাকে স্থায়ী কণা, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, বাদ বাকি কিছু থাকে পজিট্রন, পাই, মেসন, অস্থায়ী কণা। তো এই পজিট্রন কণা আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী কার্ল অ্যান্ডারসন। চাপ বাড়লে কোনটি জলে দ্রাব্যতা বাড়ে? চাপ যদি বাড়ানো হয় জলে দ্রাব্যতা বাড়ে কোন এখানে বিষয়টি? কার্বন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাকি কোনোটি নয়? আমরা যদি কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিই এবং ছিপিটা খুলি, দেখবে বুদবুদ বার হচ্ছে, তাই তো? ওই যে ব্যাপারটা, কার্বন ডাই অক্সাইড বার হয়। কার্বন ডাই অক্সাইড চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে। আচ্ছা, গত দিনের হোমওয়ার্ক এটা ছিল, কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? এটা হচ্ছে অ্যানথ্রাসাইট হবে। ওকে, এটা তোমরা আজকে হোমওয়ার্ক করবে যে লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সঙ্গে যুক্ত। তো 26 কোশ্চেনের মধ্যে তোমার কটি সঠিক হয়েছে, কটি ভুল হয়েছে, এটা তোমরা আগে লেখো। আজকের ক্লাসে কত পেলে? আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমিতে কি হচ্ছে, ফ্রি ক্লাস হচ্ছে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করুন, এবং TWS একাডেমি অ্যাপে তোমরা পাচ্ছ পেড কোর্স। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা আমি এখানে এন্ড করছি। সকলে যারা কানেক্ট ছিলে, পড়াশোনা করতে থাকো মনোযোগ দিয়ে। কে কি করছে, কে কি ভাবছে, কে কি বলছে, ওগুলো তুমি মাথায় নেবে না। তোমার উদ্দেশ্যে তুমি অবিচল থাকো, ঠিক আছে? তবেই কিন্তু সাফল্যটা আসবে। ওকে, চলো, টাটা, বাই।